যেটা শুরু করতে চলেছি সেটা হলো ডিসি ডিসি এর ব্লক। আমরা এখানে লাস্ট ব্লকে আমরা পড়েছিলাম কারেন্ট, চার্জ, পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স, ইএমএফ, ওহমস ল কিসের উপর ডিপেন্ড করে, এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে আমরা আমাদের লাস্ট ব্লগে পড়েছি। এবং লাস্ট ব্লগে আমার কতগুলো প্রশ্ন ছিল, তো আমি ওয়ান বাই ওয়ান কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। তো সিজিএস ইউনিটে চার্জের যেটা ইউনিট হয়, সিজিএস এর চার্জের যেটা ইউনিট হয় সেটা হচ্ছে স্ট্যাট কুলম্ব, সিজিএস এর ভোল্টেজের যে ইউনিট হয় সেটা হচ্ছে স্ট্যাট ভোল্ট, সিজিএস এর কারেন্টের যেটা ইউনিট হয় সেটা স্ট্যাট অ্যাম্পিয়ার, আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে স্ট্যাট ওহম, এবং বলছে রিপালশন আর অ্যাট্রাকশনের মধ্যে কোনটা বেশি কার্যকরী, দ্যাট ইজ রিপালশন। কারণ অ্যাট্রাকশন দিয়ে আমরা সহজে যে কোনো ডিসিশন আসতে পারি না। কারণ হচ্ছে সাপোজ একটা ম্যাগনেট আছে, মনে করো একটা আমি ম্যাগনেট দিয়ে চিন্তা করি, তো একটা ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল দুটো করে থাকে। এবার একটা ম্যাগনেট কি করতে পারে, একটা ম্যাগনেট কিন্তু সেকেন্ড কোনো একটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করতে পারে যদি অপোজিট পোল থাকে অবভিয়াসলি তার, এবং অথবা যেটা করতে পারে কোনো ম্যাগনেটিক এলিমেন্টকেও কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে। তাহলে অ্যাট্রাকশন দিয়ে আমি কিন্তু কখনোই বুঝতে পারবো না যে অপোজিটে যে আছে সে ম্যাগনেট না ম্যাগনেটিক এলিমেন্ট, বুঝতে পারবো রিপালশন দিয়ে, তাই তো? যদি কি করে সহজ রিপালস করে, যদি সেকেন্ড আমার নোন ম্যাগনেটটাকে আননোন ম্যাগনেট বা ম্যাগনেটিক পার্টিকেলটাকে ম্যাগনেটিক এলিমেন্টটাকে যদি ও রিপালস করে, তাহলে আমি ডিসিডি ডিসিশন আসতে পারবো যে ও ম্যাগনেট নাকি ম্যাগনেটিক এলিমেন্ট। যদি রিপালস করে আমি ইজিলি এটা বলে দিতে পারবো যে দিস ইজ অবভিয়াসলি ইটস আ ম্যাগনেট, তাই তো? কারণ আমরা জানি যে অপোজিট পোল একে অপরকে অ্যাট্রাক্ট করে আর সেম পোল একে অপরকে রিপালস করে, এটা আমরা খুব ভালোভাবে জানি। কিন্তু অ্যাট্রাকশন দিয়ে কিন্তু আমরা সেই ডিসিশনে পৌঁছাতে পারবো না যে সেটা ম্যাগনেট না ম্যাগনেট না। এই একই ঘটনা চার্জের ক্ষেত্রে হচ্ছে, এবং আমরা জানি যে চার্জ দুরকম, একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এবং পজিটিভ নেগেটিভ একে অপরকে রিপালস করে এবং পজিটিভ নেগেটিভ একে অপরকে অ্যাট্রাক্ট করে। তো সাপোজ তোমার কাছে একটা যে চার্জ আছে, তোমার কাছে যে চার্জটা আছে সেই চার্জটা মনে করো পজিটিভ চার্জ, আর একটা আননোন কিছু একটা আছে, সেই আননোনের নেচার তুমি জানো না, পজিটিভ না নেগেটিভ নাকি ডিসচার্জ। কারণ আমরা জানি যে একটা যে কোনো চার্জ পার্টিকেল একটা অন্য অপোজিট কোনো একটা চার্জ পার্টিকেলকে অ্যাট্রাক্ট করতে পারে, কিংবা চার্জলেস কোনো একটা বডিকে অ্যাট্রাক্ট করতে পারে। তো অ্যাট্রাকশন থেকে কিন্তু এক্ষেত্রে আমি শিওর হচ্ছি না যে অপর পাশে যে পার্টিকেলটা ও চার্জ ওয়ালা নাকি চার্জলেস, বা চার্জ হলো কিরকম চার্জ, আমি কিন্তু ইজিলি বুঝতে পারছি না। বোঝার সুবিধাটা তখনই হবে যদি আমি জায়গাটাকে রিপালশন দিয়ে বুঝি। তো যদি এখানে আমরা অ্যাট্রাকশনের মধ্যে রিপালশনকে ইউজ করি, তাহলে আমি সহজেই বুঝতে পারবো যে চার্জটা আমার অপোজিট সাইডে আছে, সেই চার্জটা কি ধরনের চার্জ, সেম চার্জ না অপোজিট চার্জ, লাইক চার্জ না আনলাইক চার্জ, সেটা আমি ইজিলি বুঝতে পারবো। তো তার জন্য অ্যাট্রাকশন অপেক্ষা রিপালশন, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ বা কার্যকর। তো এই ছিল আমার প্রশ্ন, আর প্রশ্ন উত্তর দিলাম। আর এবার আজকের জন্য যে প্রশ্নটা আমি আবার পরে শেষে বলে দেবো, সেটা হচ্ছে ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্কটা কি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ভোল্ট এন্ড স্ট্যাট ভোল্ট, মানে একবার বলেছি হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিলেশন বিটুইন ভোল্ট এন্ড স্ট্যাট ভোল্ট। অবশ্যই কমেন্ট বক্সে আমার অ্যান্সারটা চাই। তো আজকে আমরা শুরু করতে চলেছি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, এবং তার প্রথমে আমরা শুরু করবো সিরিজ কম্বিনেশন দিয়ে। এবং জানি আগের দিন আমি বলেছিলাম তিনটে কম্বিনেশন হয়, একটা সিরিজ, একটা প্যারালাল আর একটা মিক্সড। তো আজকে আমরা শিখবো সিরিজ কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশনে আজকে আমাদের ক্লাসটা শুরু করবো, ফার্স্ট ক্লাস। সো লেটস সি, দেখা যাক কি হয়। চলো শুরু করা যাক। ওকে, সো লেটস ডিসকাস अबाउट সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তো সিরিজ কম্বিনেশনের ছবিটা হচ্ছে এরকম, বলা হয়েছে কতগুলি রোধকে তুমি এমন ভাবে নাও যাতে করে একটি রোধের শেষ প্রান্তের সাথে, প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের শুরুর প্রান্ত যুক্ত করো, এবং দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের শুরু প্রান্তকে যুক্ত করো, এবং যুক্ত করে 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 যে চেইন ফর্মেশনটা আমরা পাবো, যে সিস্টেমটা যে কম্বিনেশনটা আমরা পাবো, সেই কম্বিনেশনটাকে বলা হয় সিরিজ কম্বিনেশন, বা আমরা বাংলায় বলে থাকি শ্রেণী সমবায়। একে বলা হয় সিরিজ কম্বিনেশন, বা বাংলায় বলা হয় শ্রেণী সমবায়। তো জাস্ট এখানে আমি তিনটে রেজিস্ট্যান্স দিয়েছি, একটা R1, একটা R2, একটা R3, এবং R1 এবং যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে ভালো করে খেয়াল করা যায়, তাহলে R1 রেজিস্ট্যান্সের এই A এবং B হচ্ছে প্রান্তবিন্দু বা টার্মিনাল পয়েন্টস বলা যায়। A আর B হচ্ছে প্রান্তবিন্দু বা টার্মিনাল পয়েন্টস। আবার একইভাবে B আর C হলো R2 এর টার্মিনাল পয়েন্টস, C আর D হলো R3 এর টার্মিনাল পয়েন্টস। এবং যদি আরো ভালো করে খেয়াল করো, এই B পয়েন্টটা হচ্ছে মিউচুয়াল পয়েন্ট, মিউচুয়াল টার্মিনাল। কারণ মিউচুয়াল টার্মিনাল R1 আর R2 এর কিন্তু মিউচুয়াল টার্মিনাল এই B পয়েন্টটা। একইভাবে C পয়েন্টটা হচ্ছে R2 আর R3 এর মিউচুয়াল টার্মিনাল পয়েন্ট। ঠিক, তার মানে ব্যাপারটা এরকম। তার মানে আমি এভাবে বলতে পারি, তাই অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন R1 এর শেষ প্রান্ত হচ্ছে B, R2 এর শুরু প্রান্ত হচ্ছে B, তার জন্য B মার্জ হয়ে গেল বা মিউচুয়াল হয়ে গেল। একইভাবে R2 এর শেষ প্রান্ত হচ্ছে C,
R3 এর শুরু প্রান্ত হচ্ছে C, তো ঠিক একইভাবে সিটাও মিউচুয়াল হয়ে গেল। এবং R1 এর পার্মানেন্টলি A পয়েন্ট যেটা সেটা হচ্ছে R1 এর পার্মানেন্টলি ইনিশিয়াল পয়েন্ট, আর B পয়েন্টটা হচ্ছে R3 এর পার্মানেন্টলি ফাইনাল পয়েন্ট। এবং শুধুমাত্র দেখা যাচ্ছে B আর C হচ্ছে মিউচুয়াল পয়েন্ট। এবং এইভাবে আমরা যে কম্বিনেশনটা পাচ্ছি, এই গোটা কম্বিনেশনটাকে বলা হচ্ছে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। এবার আমরা যেটা জেনে থাকি সেটা হলো সিরিজ কম্বিনেশনে যে কারেন্টটা থাকে সেটা সেম কারেন্ট যায়, এটা আমরা ছোট থেকে জেনে এসেছি। একটা সিরিজ কম্বিনেশনে যখন রেজিস্ট্যান্স থাকে, কানেক্টেড থাকে, তখন কারেন্টটা একই থাকে, কোনো চেঞ্জ হয় না। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ভোল্টেজের চেঞ্জ হয়। এবার ভোল্টেজটা কেন চেঞ্জ হচ্ছে, তার কারণ এখানে টার্মিনাল পয়েন্ট আলাদা হচ্ছে, এখানে VA, এখানে VD, এখানে VB, এখানে VC, এখানে DC, এখানে VD। তার মানে R1 এর মধ্য দিয়ে যে কারেন্টটা আছে সেটা হচ্ছে I1, I কারেন্ট যাচ্ছে। তো I কারেন্ট যদি যেতে চায় R1 এর মধ্য দিয়ে, তাহলে ডেফিনেটলি VA টাকে তুমি যদি কারেন্টের ডিরেকশনে ভালো করে ফলো করো, ডিরেকশন ইজ ফ্রম A টু B, তাই তো? এবার ওহমস ল আমাকে কি বলছে? ওহমস ল আমাকে যেটা বলেছে, যদি আমরা ওহমস লটা দেখি ভালো করে, সো ইটস আ রেজিস্ট্যান্স R। এবার কোন একটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট তখনই একটা সার্টেন ডিরেকশনে পাস করবে যখন কোন একটা পয়েন্টে হাই পটেনশিয়াল আর অপর একটা কোনো পয়েন্টে লো পটেনশিয়াল তৈরি হবে। তাহলে এই ছবিটা থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে A পয়েন্টে তৈরি হচ্ছে হাই পটেনশিয়াল, B পয়েন্টে তৈরি হচ্ছে লো পটেনশিয়াল। দ্যাটস ওয়াই A থেকে B এর দিকে I অ্যামাউন্টে কারেন্ট কি হচ্ছে, ফ্লো হচ্ছে। দ্যাটস ওয়াই A থেকে B এর দিকে I অ্যামাউন্টে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং আমরা বলতে পারি V ইকুয়ালস টু I। তো এখানে ছবিটা যদি ভালো করে খেয়াল করো, তুমি সব ভুলে যাও, R1 R2 সব ভুলে যাও, R2 R3 সব ভুলে যাও, তুমি যদি শুধু R1 টাকে নিয়ে রাখো, তাহলে দেখো I যে কারেন্টটা সেটা কোথা থেকে কোথায় যাচ্ছে, A পয়েন্ট থেকে B পয়েন্টের দিকে যাচ্ছে, তাই তো? তাহলে ডেফিনেটলি আমরা VA কে বলতে পারি হাই পটেনশিয়াল আর VD কে বলতে পারি লো পটেনশিয়াল। দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি অ্যাকর্ডিং টু ওহমস ল, VA minus VD is equals to IR1, VA minus VD is that's equals to IR1, and the figure 1 টা উপরে লিখেছি, যেখানে VA টা obviously greater than VD, যেখানে VA টা obviously greater than VD। ওকে, নাও নেক্সট ইস্যু, আওয়ার নেক্সট ইস্যু ইজ R2। R2 এর ক্ষেত্রে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে আছে, B থেকে C। R2 এর ক্ষেত্রে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে আছে, B থেকে C এর দিকে। সো ডেফিনেটলি আমরা VB কে বলতে পারি হাই পটেনশিয়াল আর VC কে বলতে পারি লো পটেনশিয়াল। দ্যাটস ওয়াই VB minus VC ইকুয়ালস টু কি বলা যায়, IR2। এবং এখানে VB টা VC এর থেকে কি হয়ে গেল, বড় হয়ে গেল। এখানে VB টা VC এর থেকে বড় হয়ে গেল। এন্ড ইন আ সিমিলার ওয়ে C থেকে D এর দিকে কারেন্ট যাচ্ছে R3 এর মধ্য দিয়ে, দ্যাটস ওয়াই VC minus VB দ্যাটস ইকুয়ালস টু IR3। এবং এখানে বলা যায় VC গ্রেটার দ্যান VD। এবার যদি ভালো করে B পয়েন্ট আর C পয়েন্টে খেয়াল করো, তাহলে তোমরা দেখো যে B পয়েন্ট আর C পয়েন্টের কিন্তু কোনো ক্যারেক্টার ঠিক নেই। কেন? তার কারণ কখনো at the same time B পয়েন্ট একটা হাই পটেনশিয়াল হিসেবে কাজ করছে, প্রথমে B পয়েন্ট একটা লো পটেনশিয়াল হিসেবে কাজ করছে, at the same time B পয়েন্ট আবার হাই পটেনশিয়াল হিসেবে কাজ করছে। just see these two। আবার একই ভাবে C পয়েন্ট এই R2 এর ক্ষেত্রে লো পটেনশিয়াল হিসেবে কাজ করছে, আবার R3 এর ক্ষেত্রে C টা হাই পটেনশিয়াল হিসেবে কাজ করছে। তাহলে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তো আমরা কি করব, এবার এই তিনটে ইকুয়েশন আমরা অ্যাড করি। জাস্ট অ্যাড, what we get, VB cancel, VC cancel, and we get VA minus VD that's equals to I into R1 plus R2 plus R3. VA minus VD that's equals to I R1 plus R2 plus R3. That's why এটাকে আমরা নাম দিলাম VAD that's equals to I into R1 plus R2 plus R3. This is our equation number 1. তোমরা ভালো করে খেয়াল করো, আপনার ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি B পয়েন্ট আর C পয়েন্টের পুরো রোলই থাকছে। B পয়েন্ট আর C পয়েন্ট একে অপরের মধ্যে কি হচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে বা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে বলতে পারো। তাহলে মেইন কাজ কার কাজ থাকছে, A পয়েন্টের আর B পয়েন্টের কাজ থাকছে। দ্যাটস ওয়াই আমরা লিখলাম VA minus VD এবং ক্যালকুলেশনটা যেটা আসলো এবং এটা আসলো VAD। So VAD equals to I into R1 plus R2 plus R3, and this is equation number 1. Now let's discuss about equivalent resistance বা বাংলা বলা তুল্য। তো তুল্য কথাটা কথা হচ্ছে বা সমতুল্য কথাটা মানে হচ্ছে অনেকজনকে যদি আমরা একটা দিয়ে শিফট করি, দ্যাটস কল্ড তুল্য। এবার শুধু শিফট করলে হবে না, অনেকজন যে কাজ, মনে করো 10 জন লোক যে কাজটা করতে পারে কোন একটা কাজ, সেটা মনে করো একজন লোকই করতে পারে, তাহলে আমরা বলতে পারি যে 10 জনের সমতুল্য সেই একজন লোক, তাই তো? তোমরা ছোটবেলা অনেকে এই ধরনের অঙ্ক করেছিলে যে দুজন লোক 3 জন মহিলা মিলে কোনো একটা কাজ করতে পারে, বা 2 জন শিশু 3 জন মহিলা মিলে কোনো একটা কাজ করতে পারে, কোনো কাজ অমুক দিনে করে।
তাহলে পরে একজন লোক আর একজন শিশু মিলে ওই একই কাজ কতদিনে করবে, এরকম টাইপের তোমরা প্রবলেম করেছো। তো ব্যাপারটা ঠিক সেরকম। তো এখানে কি, এখানে আমরা তিনটে রোধ আছে, এখানে তিনটে রোধকে আমরা কি করলাম, এমন একটা রোধ নিশ্চিত করলাম যে রোধটা এই তিনটে রোধের সমান বা সমতুল্য কাজ করতে পারে। এবং তাহলে যে রোধটা হচ্ছে সেই রোধটাকে বলা হয় তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই তো? মানে ওই 100 জনের কাজ করা, 100 জন যে একটা কাজ করতে পারে সেই কাজটা যদি একজন করতে পারে তাহলে ওই 100 জনের মধ্যে একজনকে আমরা বলবো তার সমতুল্য। তো নাও সি, এবার আমরা, তুমি যদি ছবিটা ভালো করে খেয়াল করো, সরি ভুল করে দিয়েছি, ডি পয়েন্ট হবে, তাহলে আমরা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট কিন্তু এ পয়েন্ট আর ডি পয়েন্টের মাঝখানে কানেক্ট করেছি, বিকজ আমরা ছবিতে দেখতে পাবো যে বি আর সি এর কিন্তু কোনো রোল থাকে না, কারণ বি আর সি একে অপরকে ইউটিলাইজ করে দেয়। ঠিক তার জন্য এ পয়েন্ট আর ডি পয়েন্ট, মানে এক্সট্রিম বা স্টার্ট এন্ড এক্সট্রিম এন্ড, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা কি করেছি, একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, দ্যাট ইজ আর ইকুইভ্যালেন্ট। এবং দেখতে পাচ্ছি এই আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও এই একই রকম মানে আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে VA minus VD that's equals to IR equivalent. That's why VA minus VD is VAB, that's equals to IR equivalent. This is equation number 2. VAB equals to IR equivalent, that is equation number 2. Now comparing 1 and 2. এখন এক নম্বর আর দুই নম্বর আমরা কম্পেয়ার করব, that is comparing 1 and 2। এক আর দুই যদি কম্পেয়ার করি তাহলে দেখো VAB VAD সেম, তার মানে কি হচ্ছে I into this term is equals to I into this term, তার মানে বলতে পারি I into R1 plus R2 plus R3 that's equals to I R EQ। এবার বোথ সাইড থেকে I টা কি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। এবার বোথ সাইড থেকে I ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে পরে R EQ কি হবে, R1 plus R2 plus R3। তার মানে তুল্য রোধ হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হয়, তুমি যতগুলি রোধকে কানেক্ট করছো ততগুলি রোধের নরমাল সমষ্টির সমান। একইভাবে যদি n সংখ্যক রোধ থাকে, তাই তো n সংখ্যক যদি রোধ থাকে তাহলে R ইকুইভ্যালেন্ট কত হচ্ছে, R1 plus R2 plus R3 plus dot 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 plus RN। এবং এই ব্যাপারটাকে যদি আমরা একবার দেখি, তোমরা প্রত্যেকই চিহ্নটাকে চেনো, এটাকে সামেশন সাইন বলা হয়। তো তোমরা ওই আবর্তগতি চ্যাপ্টার বা জড়তামাত্রা চ্যাপ্টারে পড়াশোনা করে এসেছো। So summation of Ri, where I runs from 1 to n. This is R equivalent. I runs from 1 to n. তাই তো? তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি তুল্য রোধ, that is summation I equals to 1 to n Ri। এখানে I runs from 1 to n। Okay, so our next issue is parallel combination. তো প্যারালাল কম্বিনেশনে যেটা হয়, প্যারালাল কম্বিনেশনের ডেফিনিশনটা বলি, ডেফিনিশনটা হচ্ছে দেখো, এক বা একাধিক রোধের, তাই তো, এক বা একাধিক রোধের প্রথম প্রান্তটিকে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয় এবং দ্বিতীয় প্রান্তটিকে বা অন্তিম প্রান্তটিকে যদি বা অন্তিম প্রান্তগুলিকে যদি একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা, আবার বলছি এক বা একাধিক রোধের প্রথম প্রান্তগুলিকে যদি একটি বিন্দুতে বা শুরুর প্রান্তগুলিকে যদি একটি বিন্দুতে এবং অন্তিম প্রান্তগুলিকে বা শেষ প্রান্তগুলিকে যদি অপর একটি বিন্দুতে মিলিত করা হয়, মিলিত করার পরে যে সমবায়টা গঠন হয়ে থাকে সেই সমবায়টাকেই বলা হয় প্যারালাল কম্বিনেশন বা বাংলায় বলে সমান্তরাল সমবায়। তো এখানে ফিগার বলে, এখানে ফিগার ফিগার 2 দিই, এখানে খুশি হবে। এখানে ফিগার 2 তে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে তিনটে রোধক দিয়েছি আমি, একটা R1, একটা R2, একটা R3। এই তিনটে রোধকে আমরা সংজ্ঞা অনুযায়ী আমরা কি করেছি, আমরা সমান্তরাল সমবায় যুক্ত করেছি। এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেটা হয়, এটা বেসিক কনসেপশন, সেটা হচ্ছে অলওয়েজ কারেন্ট যেটা থাকে সেটা কারেন্টটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, ভাগ হয়ে যায়। মানে এখানে কোন একটা লাইন থেকে মেইন কারেন্ট I আসছিল, এই I-টা আফটার এই পয়েন্ট থেকে আমাকে ভাগ হয়ে যায়, একটা I1, একটা I2, একটা I3। Now the question is কেন হয়, কেন আমরা I-টা I1, I2, I3 দিকে ডিস্ট্রিবিউট হয়, তার উত্তরটা আমরা পাবো এর পরের চ্যাপ্টার কারশফস ভোল্টেজ ল এন্ড কারশফস কারেন্ট ল, এই চ্যাপ্টারে। তো তখন সেই উত্তরটা আমি তখন সেখানে দেবো এবং সেখানে সহজে আমরা এক্সপ্লেনেশন দিতে পারবো কেন ঘটনাটা ঘটে। না, আসলে যেটা কথা সেটা হচ্ছে এখানে তোমরা খেয়াল করো, আগের ক্ষেত্রে মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে টার্মিনাল পয়েন্টস বা প্রান্তবিন্দু আলাদা ছিল, AB, BC, CD, কিন্তু এখানে কমন টার্মিনাল পয়েন্ট A and D। এবার যেহেতু টার্মিনাল আমি বলেছি টার্মিনাল পয়েন্ট
তার জন্য এখানে পটেনশিয়াল ডিফারেন্সটা কি থাকবে, সেম থাকবে। দ্যাট মিন্স এ পয়েন্টের পটেনশিয়াল VA, বি পয়েন্টের পটেনশিয়াল VB, দ্যাটস ওয়াই এখানকার আমরা পটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা বলবো VAB, and VAB is nothing but VA minus B, and VAB is nothing but VA minus B। তাহলে ওহমস ল অ্যাপ্লাই করি আমরা। তাহলে এখানে ভ্যারিয়েশনটা করা হচ্ছে কারেন্টের I1, এখানে তাহলে R1 এর মধ্যে যে কারেন্ট আছে সেটা হচ্ছে I1, R2 এর মধ্যে যে কারেন্ট আছে সেটা I2, আর R3 এর মধ্যে যে কারেন্ট আছে সেটা হচ্ছে I3। ওকে, তাহলে তিনটা ভাগে ভাগ হচ্ছে এবং একই ভাবে ওই I1, I2, I3 সেটা কিন্তু আবার আফটার বি পয়েন্টের পর থেকে সেটা কিন্তু আবার I হয়ে বেরিয়ে গেছে। তাহলে আমরা শুধু একটা পয়েন্টে ডিসকাস করি, জাস্ট এই পয়েন্টে নিয়ে দেখি। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি, দ্যাট ইজ I is equals to I1 plus I2 plus I3. I equals to I1 plus I2 plus I3. Now apply Ohm's law. এবার Ohm's law অ্যাপ্লাই করব। তাহলে Ohm's law অনুযায়ী আমরা যেমন জানি যে V equals to IR, এটা ডেফিনেটলি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা পাশাপাশি বলতে পারি I equals to V by R, ঠিক? এটা আমরা ইউজ করব I equals to V by R। That means I1 is what? I1 equals to VA minus VB by R1. I2 is what? I2 equals to VA minus VB by R2. And I3 is what? VA minus VB divided by R3. And this term, এবার এই টার্মটাকে আমরা একটু কায়দা করে লিখি। VA minus V মানে ছিল VAB, that is VAB by R1, that is VAB by R2, and here it is VAB by R3. VAB by R1, VAB by R2, VAB by R3. Now let this equation be 1. তাহলে এই ইকুয়েশনে যদি I1, I2, I3 ভ্যালু আমরা বসাই, then what we get? I equals to just the VAB common, taking VAB common. Now 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 plus 1 by R3. 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. This equation number 2. This equation number 2. Now let's discuss about equivalent resistance. Now let's discuss about equivalent resistance. তো এখানে equivalent resistance আর equivalent আমরা কানেক্ট করেছি A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যখানে। আগে ক্ষেত্রে ছিল A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যখানে। কারণ এখানে তিনটা রেজিস্ট্যান্স A আর B এর মধ্যে কানেক্টেড। তাহলে একই ডেফিনেশন, এই তিনটা রেজিস্ট্যান্সের বদলে আমরা একটা রেজিস্ট্যান্সে শিফট করব যেটা এই তিনটের মতো কাজ করবে। এন্ড সি এখানে সেম অ্যামাউন্ট অফ টাইম যেটা কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক একই পরিমাণ কারেন্ট এই মধ্যে দিয়ে যাচ্ছে। এন্ড নট অনলি দ্যাট, এখানে যেটা হচ্ছে সেটা হলো A পয়েন্ট আর B পয়েন্টের এর পটেনশিয়ালটা হচ্ছে VA আর B এর হচ্ছে VB এবং পটেনশিয়াল ডিফারেন্স VAB, এবং এখানেও যে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে সেটা VA minus VB, দ্যাট ইজ VAB। তাহলে আমরা এখানে বলতে পারি I, that is current I, is equals to VA minus VB by R equivalent. This is equation number 3. This is equation number 3. Now comparing 2 and 3. আগে আচ্ছা একটা কাজ করি, কম্পেয়ার করার আগে এখানে লিখি, that is VAB by R equivalent. This is equation number 3. Now comparing 2 and 3. এবার 2 আর 3 যদি কম্পেয়ার করা যায়, just see VAB cancel out হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকে? 1 by R equivalent equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. That means অনন্যক রোধের ইকুইভ্যালেন্ট যে তুল্য রোধের অনন্যক, আমি বারবার বলছি তুল্য রোধের অনন্যক হয় বর্তনীতে যে রোধগুলো যুক্ত সেই প্রত্যেকটি রোধের অনন্যকের সমষ্টির সমান। এগেইন রিপিট, তুল্য রোধের অনন্যক হয় বর্তনীতে যুক্ত অন্যান্য রোধের অনন্যকের সমষ্টির সমান। তার মানে যদি বর্তনীতে n সংখ্যক রোধ থাকে তাহলে সেই ক্ষেত্রে তুল্য রোধ হবে 1 by R equivalent equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 plus dot dot plus 1 by Rn. That means summation of 1 by Rj. আগে ইন্ডেক্সটা I দিয়েছিলাম, এখানে j দিলাম, j equals to 1 to n, j runs from 1 to n, তাই তো? তাহলে j কোথা থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু, n এ গিয়ে শেষ। তো এটা হচ্ছে R equivalent এর ভ্যালু। কিন্তু
আমরা জেনারেলি এই জিনিসটাকে ইউজ করি না। জেনারেলি যেটা ভুল করো সবাই, সেটা হচ্ছে তোমরা পরীক্ষাতে কি করো বা অঙ্ক দিলে বলে বেশিরভাগ ক্ষেত্রে 1/r ইকুইভ্যালেন্ট থেকে রেখে দাও, কারণ তোমাকে এখানে তুল্যরোধ বার করতে বলেছে। তুল্যরোধ কিন্তু r ইকুইভ্যালেন্ট, নট 1/r ইকুইভ্যালেন্ট। 1/r হলো কন্ডাক্ট্যান্স, যেটা আমরা পরে ভিডিওতে দেখবে। 1/r বলা হয় কন্ডাক্ট্যান্স, রেজিস্ট্যান্সের অনুন্নত বা রেসিপ্রোকালকে বলা হয় কন্ডাক্ট্যান্স। তারপরে আমাদের দায়িত্ব নিয়ে এখানে r ইকুইভ্যালেন্ট বার করতে হবে। তার আগে যেটা করতে হবে, এখানে এলসিএমটা হলো r1 r2 r3, this is r1 r2 plus r2 r3 plus r3 r1। এবার আমাকে যেটা দায়িত্ব অবশ্যই করতে হবে সেটা হচ্ছে r ইকুইভ্যালেন্ট বার করতে হবে, উল্টা দিতে হবে। তাহলে r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু r1 r2 r3 by r1 r2 plus r2 r3 plus r3 r1। So this is the equivalent resistance formula of parallel combination। একেবারে তিনটে চারটে কতগুলি থাকবে না কেন, এভাবেই আসবে। আমাকে ঠিক এভাবেই জিনিসটা আনতে হবে। ওকে, ফাইন, দেখে নাও, টেক ইউর টাইম। সাপোজ এবার মিক্সড কম্বিনেশনে বলি আমরা। মিক্সড কম্বিনেশনে সিরিজ বা প্যারালালের মধ্যে কোনো ক্যালকুলেশন নেই। মিক্সড কম্বিনেশনে তাহলে সাধারণত নিউমেরিক্যাল প্রবলেমস আসে, এবং যেখানে মিক্সড কম্বিনেশন বলা সার্কিট কি করে সলভ করতে হয় সেটা আমি আমার এখানে ভিডিওতে দেখে দেবো কি করে হয় না হয়, পরে দেখাবো। আমি এখন আজকে দেখাবো না, অন্যদিন দেখাবো। এবং এর উপর অবশ্যই আমি অঙ্ক দেবো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে, বা আমি এখানে করে দেবো, সলভ করে দেবো, অসুবিধা নেই কোনো। তো প্রথমে দেখি আমরা কি করে মিক্সড কম্বিনেশনকে সলভ করতে হয়। দেখো এই কম্বিনেশনকে ভালো করে খেয়াল করো। চারটে রেজিস্ট্যান্স R1 R2 R3 R4। ছবি দেখে তুমি ইজিলি বুঝতে পারছো R1 R2 সিরিজ কানেক্টেড এন্ড R3 R4 প্যারালাল। সবার আগে আমি যেটা সাজেস্ট করবো তোমাদের সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন যেগুলো থাকবে সেগুলোকে আগে কি করো, সেগুলোকে আগে সলভ করো। তার মানে আমি এখানে প্যারালাল কম্বিনেশনে কারা আছে R3 R4, দ্যাট মিন্স হিয়ার R3 প্যারালাল টু R4, R3 প্যারালাল টু R4, এবং ওর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি চিন্তা করলাম, বললাম R ইকুইভ্যালেন্ট। এই এদের দুজনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা R3 আর প্যারালাল R4 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি বললাম R ইকুইভ্যালেন্ট। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা 1/r equivalent that's equals to 1/r3 plus 1/r4, that is R3 R4 LCM হয়ে গেল, এবং উপরে চলে গেল R1 plus R2, এবং তার পাশাপাশি R ইকুইভ্যালেন্ট যেটা পড়ে থাকছে সেটা হলো R1 sorry it will be R3 R4 by R3 plus R4, sorry, by R3 plus R4, R3 R4 divided by R3 plus R4, this is R equivalent। তার মানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে R3 আর R4 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে R equivalent। এবার কি করব, এবার R3 আর R4 কে মুছে দিলাম। R3 আর R4 কে মুছে দিলাম, সাথে সাথে এই এখানে আমরা কি করলাম, একটা R equivalent ওয়ালা নতুন যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা সেটা আমরা যোগ করে দিলাম, দ্যাট ইজ R equivalent। Now we have seen R1 R2 আর R equivalent এরা তিনজন কিসে কানেক্টেড, সিরিজ কানেক্টেড। এবার এদের তিনজনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যদি R ইকুইভ্যালেন্ট ড্যাশ হয়, তাহলে সিরিজ কম্বিনেশনের ফর্মুলা কি ছিল, যতগুলো রেজিস্ট্যান্স সিরিজ থাকবে জাস্ট এগুলো যোগ হয়ে যাবে। দ্যাট মিন্স R1 plus R2 plus R equivalent, that is R1 plus R2 plus R3 R4 by R1 plus R3 R3 plus R4। So this is the final equivalent circuit of this type of resistance, এবং এইভাবে যে কোনো মিক্সড কম্বিনেশন ওয়ালা রেজিস্ট্যান্সকে আমরা সলভ করতে পারি। ওকে, এবার যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অভ্যন্তরীণ বিভব কখনো নষ্ট হবে। এই সম্পর্কে তোমরা ক্লাস 10 এ অলরেডি পড়াশোনা করে এসেছো, এবং আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি এখানে বলবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইএমএফ এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স। তো এখানে একটা সার্কিট ভালো করে খেয়াল করো, এখানে রেজিস্ট্যান্স আছে। এতক্ষণ আমি রেজিস্ট্যান্সের একটা কম্বিনেশন দেখাচ্ছিলাম, কোথাও কিন্তু কোনো ব্যাটারি দেখায়নি, এবং তোমরা বলতে গেলে এটা ব্যাটারি বা ডিসি সেল বলা হয়। এবং এই ডিসি সেল
ছোটটা হচ্ছে মাইনাস, এটা বলতে চাই। আমি ওই পোটেনশিয়াল ডিফারেন্স নিয়ে কাজ করছি না, কোনো কিন্তু ইএমএফ এর গল্প এখানে বলিনি। এবার যেটা ঘটনা সেটা হলো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে আমরা একটা ক্যাপিটাল আর একটা রেজিস্ট্যান্সের সাথে একটা ইএমএফ ওয়ালা একটা ব্যাটারি কানেক্ট করেছি এবং তার সাথে আরেকটা রো স্মল আর কে লাগানো হয়েছে। এই যে ক্যাপিটাল আর যেটা, এই ক্যাপিটাল আরটাকে বলা হয় বহির্বর্তনী রোধ, কারণ এই বাইরের যে সার্কিটটা এটা হচ্ছে বহির্বর্তনী এবং বা এক্সটার্নাল সার্কিট। আর ভেতরে যেটা দেখতে পাচ্ছ এই ভেতরে যেটা আমার এরকম ডটেড লাইন করা আছে এটা হচ্ছে ইন্টারনাল সার্কিট বা অন্তর্বর্তনী বলা হয়। এবং এই বড় আরটাকে বলা হয় বহির্বর্তনী রোধ আর ছোট আরটাকে বলা হয় অন্তর্বর্তনী রোধ, এবং যেটা ব্যাটারির সাথে থাকে বা ব্যাটারির মধ্যে থাকে, আর হচ্ছে ব্যাটারির পরিচালক বল। তাহলে ফ্রম ওহমস ল, তাহলে এখানে ওহমস ল আগে আমরা দেখি, আমরা তো কম্বিনেশন শিখলাম, এখানে একই পরিমাণ কারেন্ট যাচ্ছে এই আর এর মধ্যে দিয়ে এবং এই আর এর মধ্যে দিয়ে, এবং আমরা জানি কোথায় কোন কম্বিনেশন একই পরিমাণ কারেন্ট যায়, সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। তাহলে কারেন্টের ডিটেকশন বা কারেন্টের রেজাল্ট দেখে আমরা ইজিলি এখানে ধরে ফেলতে পারলাম যে ক্যাপিটাল আর আর স্মল আর দে আর বোথ কানেক্টেড ইন সিরিজ। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হচ্ছে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা কি? এটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, equivalent resistance of the circuit, এটাকে আমরা কি বলবো? equivalent resistance of the circuit. Now see, এখন according to Ohm's law আমরা কি জানি? V equals to IR। তো এখানে V এর রোলটাকে প্লে করবে E, ডেফিনেটলি EMF E, তাই তো? ডেফিনেটলি EMF E এখানে কার রোল প্লে করবে? V এর রোলটা প্লে করবে, পোটেনশিয়াল ডিফারেন্সের রোলটা প্লে করবে। And I, this is I, and R, that is the equivalent resistance of the circuit, that means capital R plus small r, that is E equals to I capital R plus small r. এবং এখানে আমরা বলতে পারছি যে E is equals to I capital R plus I small r, that is E equals to this IR, মানে এই I টা যখন R এর মধ্যে দিয়ে যায় কখন যায়? একটা কারেন্ট একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবার তখনই ভাইব্রেশন পায় না, তখনই যেতে পারে যখন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বা দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। দ্যাট ইজ দিস I small r is nothing but potential difference across this external circuit, that means capital R. তার মানে এখানে আমরা বলতে পারি ক্যাপিটাল V, তাই তো? তুমি এটাকে আমরা বলতে পারছি ক্যাপিটাল V, কারণ আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্স ক্যাপিটাল V লেখা হয়, প্লাস I small r, that is capital V is equals to I small r, that is E minus V is equals to I small r. তাহলে এই ইকুয়েশন থেকে তুমি ইজিলি যে ডিসিশন নিতে পারছো, that is E times EMF obviously greater than V, no doubt। EMF E সবসময় V এর থেকে বড় হয়। আমি একটা এক্সাম্পল দিই। মনে করো তোমার বাড়িতে সবসময় যে কোনো কাজ করবো, প্রত্যেকের বাড়িতে জলের ট্যাঙ্কি থাকে, প্রত্যেকের বাড়িতে কাজ করতে মনে করো ডেইলি তোমাদের 5 লিটার জল লাগে প্রতিদিন। এবার কখনোই তোমরা কিন্তু বাড়িতে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 5 লিটার বেশি লাগে, 5 লিটার খুবই কম বললাম, তো চলো মনে করো ধরো 10 লিটার আমাদের প্রতিদিন লাগে জল লাগে। তো 10 লিটার জল লাগে মানে আমরা কি কখনোই 10 লিটারের ট্যাঙ্কি বসাবো? নেভার, কখনোই বসাবো না। আমরা কি বসাবো? তার থেকে বেশি লিটারের ট্যাঙ্কি বসাবো। তো এখানে এই ট্যাঙ্কির কাজটা করা হচ্ছে EMF E, দ্যাট ইজ ব্যাটারি V, মানে ব্যাটারি E, বোঝা গেল? আর যতটা পরিমাণে জল আমার লাগবে, কতটুকু জল আমার ইউজ হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে আমার কোথায় ইউজ হচ্ছে? জলটা যেটা ইউজ হচ্ছে, যে পরিমাণ জলটা ইউজ হচ্ছে তার রোলটা প্লে করছে V। তার মানে এই এই ট্যাঙ্কি থেকে আমার কি এই মনে করো আমার 20 লিটার ট্যাঙ্কি, এই ট্যাঙ্কি থেকে আমার 10 লিটার জল কোথায় হচ্ছে? আমার আর এর এখানে কনজিউম হচ্ছে। তাহলে রিমেইনিং কি থাকছে? রিমেইনিং থেকে আরো 10 লিটার জল, আরো 10 লিটার জল রিমেইনিং থাকছে। এই 10 মানে 20 লিটারের মধ্যে 10 লিটার কনজিউম হচ্ছে, আর বাকি 10 লিটার আমার হাতে থাকছে। এই বাকি যে 10 লিটার যেটা আমার হাতে থাকছে সেটা কি ট্যাঙ্কিতে স্টোর থাকছে। এই যে স্টোরেজ যেটা করছে সেটাকে IR, এই স্মল IR-টাকে স্টোরেজ হচ্ছে, তাই তো জল। কিন্তু এইখানে এই যে স্মল IR-টা দেখতে পাচ্ছ, এই স্মল IR-টাকেই বলা হয় নষ্ট ভোল্ট, বা বলতে পারি অভ্যন্তরীণ বিভব পতন বা ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ বলা হয়। তার মানে এতটা পরিমাণ কি হয়? ভোল্টেজ কি হয়ে যায়? এখানে স্টোর হয়ে যায় বা নষ্ট হয়, বা এটাকে বলা হয় ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ। এবং এটা কি বলো? এটা কার ভোল্টেজ? এটা স্মল আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পড়ছে সেটাই হচ্ছে IR, তাই তো? মনে করো আমি 3 ভোল্টের একটা ব্যাটারি কোনো একটা সার্কিটে কানেক্ট করলাম, সেখানে সার্কিটে কোনো একটা কম্পোনেন্ট আছে, সেটাকে চালানোর জন্য আমার 2 ভোল্ট দরকার। তো 3 ভোল্ট থেকে 2 ভোল্ট চলে গেল, সেই কম্পোনেন্টে রিমেইনিং থাকলো 1 ভোল্ট।
ওই যে 1 ভোল্ট যেটা থাকলো সেই 1 ভোল্টই হচ্ছে স্মল আইআর, দ্যাট ইজ অভ্যন্তরীণ বিভব পতন, বা আমরা বলতে পারি নষ্ট ভোল্ট। সো এবং এখান থেকে অবভিয়াসলি আমরা যে ডিসিশনে আসতে পারলাম যেটা সবসময় ইএমএফটা পোটেনশিয়াল ডিফারেন্সের থেকে কি হয়, অনেক 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 বেশি হয়। কখন ওই ইএমএফ পোটেনশিয়াল ডিফারেন্সের কম হয় না, সমান হতে পারে। কখন সমান হবে? যখন সমান হবে যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স R ইকুয়াল টু 0 হবে। তা ফিজিক্যাল ইন্টারনাল রেজিস্ট্যান্স R 0 মানে কি? এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। এটা হচ্ছে ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ সিগনিফিকেন্স। যে এখানে যদি কোনো রেজিস্ট্যান্সই না থাকে, এখানে যদি কোনো রেজিস্ট্যান্সই না থাকে, তাহলে পরে কি হচ্ছে? ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হচ্ছে। আদারওয়াইজ রেজিস্ট্যান্স আর ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, তাই তো? মানে E greater than B কখন হয়? R not equal to 0 কেসে। R not equal to 0 কেসে হয় E greater than B, but for R equals to 0, E equals to, এখানে যদি 0 বসানো হয় তাহলে কি হয়ে যায়? E equals to, একমাত্র R equal to 0 কেসে E আর B টা কি হয়ে যাচ্ছে? সেম হয়ে যাচ্ছে। So this is the internal potential drop. এটাই হলো internal potential drop বা অভ্যন্তরীণ বিভব পতন। Okay, so this is our last and important discussion on this block. তো এখানে দেখো আমি লিখেছি রেজিস্ট্যান্স কালার করে। তো তোমরা কোন রেজিস্ট্যান্স দেখো নি কিরকম দেখতে হয়, তো যখন প্র্যাকটিক্যাল করবে তখন রেজিস্ট্যান্স দেখবে। একটা জিনিস তোমরা জেনারেলি প্র্যাকটিক্যাল করার সময় যে রেজিস্ট্যান্সটা দেখবে সেটা হচ্ছে বড় সাইজের রেজিস্ট্যান্স, কিন্তু রেজিস্ট্যান্স কালার কোডিং যেটা হয় এবং কালার কোডিং যেটা থাকে সেটা খুবই খুবই ক্ষুদ্র হয়, খুবই ছোট দেখতে হয় সেগুলো, এবং এতটাই ছোট হয় যে তাদের উপর রেজিস্ট্যান্স মানে সেই রেজিস্টারগুলোর উপরে ওদের রেজিস্ট্যান্সের ভ্যালু কত আমরা কখনোই লিখতে পারি। তো কিন্তু যেগুলো বড় হয় তাদের উপর আমরা লিখে দিই, ইজিলি লেখা যায়। এবং প্র্যাকটিক্যাল করার সময় তোমরা যে রেজিস্ট্যান্সগুলো নিয়ে কাজ করবে, মানে ইলেকট্রিসিটি প্র্যাকটিক্যাল করার সময়, সেখানে সেগুলো উপরে লিখে দেওয়া থাকবে, মানে রেজিস্ট্যান্সগুলোর উপরে রেজিস্ট্যান্স আমরা লিখে দেওয়া থাকবে, তো তোমরা ইজিলি বুঝতে পারবে। কিন্তু যে রেজিস্ট্যান্সগুলো জেনারেলি ইলেকট্রনিক সার্কিটগুলো, যে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা হয়ে থাকে, সেই রেজিস্ট্যান্সগুলো এতটাই ছোট হয়, তো তোমরা মোটামুটি বেশিরভাগই মাদারবোর্ড দেখেছো, সেই মাদারবোর্ডের মধ্যে এগুলোকে ইউজ করা হয়। তো কেমন দেখতে হয় অ্যাকচুয়ালি আমরা কিভাবে রেজিস্ট্যান্স নিয়ে কাজ করি তার ছবি এনে অ্যাটাচ করে দেবো, কোনো চিন্তা নেই। তো খুবই ছোট, খুবই স্মল সাইজ এরা দেখতে। তো মানে এতটাই ছোট হয় যে এদের উপরে রেজিস্টারগুলোর উপর ভ্যালু কত সেটা লেখার কোনো অপশন থাকে। তার জন্য ওদের কিছু কালার দিয়ে ওদেরকে কোড করে দেওয়া হয়, কিছু কালার দেওয়া হয়, ওদেরকে কিছু কালার নিয়ে দেওয়া হয়। সেই কালার দেখে দেখে আমরা সহজেই সেই রেজিস্ট্যান্স আমরা কি করতে পারি, আমরা ইজিলি বার করতে পারি বা ক্যালকুলেট করতে পারি। এবং প্রত্যেকটা কালারের পিছনে কিছু কোড থাকে, এবং টোটাল 10টা কালারকে ইউজ করা হয়, এবং প্রত্যেকটা কালারের পিছনে কিছু কোড থাকে। সেই কোডগুলোর মধ্যে এই 10টা কোডকে মনে রাখার উপায় হচ্ছে এইভাবে আমি লিখে দিয়েছি, দ্যাট ইজ বিবি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ। খুবই হাস্যকর, বিবি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ, এটা কেমন কথা, কিন্তু এটা মনে রাখার এটা খুবই সহজ উপায়। অনেক অন্যভাবে মনে রাখে, বাট এটাকে আমিও যেহেতু পড়াশোনা করেছিলাম তো এভাবেই আমরা মনে রাখি। বিবি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ। ফার্স্ট বি, প্রথম যে বিটা দেখতে পাচ্ছ, দিস ইজ ফর ব্ল্যাক, দ্যাট ইজ কোড 0. সেকেন্ড বি ইজ ফর ব্রাউন, দ্যাট ইজ কোড 1. থার্ড নেক্সট R, this is code red, 2. O, orange 3, white, yellow 4, gets green 5, black, blue 6, very, violet 7, good, gray 8, white 9. এই হচ্ছে গোটা আমাদের কালার কোডের। প্রত্যেকটা কালার মনে রাখার একটা রিজন বলতে পারো, এবং তার পাশাপাশি প্রত্যেকটা কালারের কোড এখানে আমরা মনে রাখতে পারি। তো যে কোনো রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সের তোমরা ছবিতে দেখতে পেয়েছো, সেই রেজিস্ট্যান্সে দেখতে হবে কতগুলো কালার থাকে। মোটামুটি কালার থাকে এরকম ভাবে যে একটা দুটো কালার থাকে বা তিনটে কালার থাকে। দুটো কালার যাদের থাকে, এবার যে কোনো কালারের শেষে মানে দেখবে যে পার্টটা দুপাশে দুটো ফোলানো পার্ট থাকে, ছবিতে দেখতে পাবো দুপাশে দুটো ফোলানো পার্ট থাকে। এই ফোলানো পার্টের মধ্যে শেষ যে ফোলানো পার্টটা, সেই ফোলানো পার্টের মধ্যে কোনো সময় সিলভার কালার থাকে, কোনো সময় গোল্ডেন, কোনো সময় হোয়াইট কালার। এই যে সিলভার কালার, গোল্ডেন কালার বা হোয়াইট কালার, এই কালারগুলোকে বলা হয় টলারেন্স বার। তো এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের হোয়াইটের টলারেন্স পার্সেন্টেজ কত, সিলভারের টলারেন্স পার্সেন্টেজ কত, গোল্ডেনের টলারেন্স
টলারেন্স পার্সেন্টেজ কত, এই উত্তর আমার কমেন্ট বক্সে চাই অবশ্যই। তোমরা নেটে হেল্প দিতে পারো, কোনো প্রবলেম, গুগল থেকে হেল্প দিতেই পারো, কোনো প্রবলেম নেই। আবার বলছি, হোয়াইটের টলারেন্স পার্সেন্টেজ কত, সিলভারের টলারেন্স পার্সেন্টেজ কত, গোল্ডের টলারেন্স পার্সেন্টেজ কত, এটা আমি দেখতে যাচ্ছি। এবার যেটা দেখতে পাচ্ছ, যে ছবিতে যেটা দেখতে পাচ্ছ, সেখানে যেটা আমি ইউজ করেছি সেটা আমি বলি। সেখানে আমি এখানে যেটা টোটাল কালার আছে, টলারেন্স বাক্সে টোটাল 4টে কালার আছে। টলারেন্স বাক্সে এখানে টোটাল 4টে কালার আছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে টলারেন্সের যে কালারটা সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি সিলভার টাইপের কালার। হ্যাঁ, এখানে টলারেন্সের যে কালারটা সেটা মোস্ট প্রবাবলি সিলভার কালার। তো সিলভার কালারের টলারেন্স নিয়ে আমরা এখানে কাজ করছি। তো আমি বলেছি ক্যালকুলেশনের সময় টলারেন্সের কোনো দরকার নেই। আমরা যখন রেজিস্টার ক্যালকুলেট করবো তখন টলারেন্সের কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র মেইন কালারটা নিয়ে কাজ করবো, এবং মেইন কালারের মধ্যে ফার্স্ট যে কালারটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ ফার্স্ট কালার ইজ ব্রাউন। খুব ভালো করে, খুব সূক্ষ্ম চোখের কাজ, খুব ভালো করে দেখতে হবে। তো যে রেজিস্টারটা আমি ইউজ করছি তাদের ফার্স্ট কালারটা হচ্ছে ব্রাউন, দ্যাট ইজ ব্রাউন, এবং ব্রাউনের কোড হচ্ছে আমার 1। নেক্সট হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের কোড 2, and the next one is again brown, এবং এর কোডটা হচ্ছে 1। এবার রেজিস্ট্যান্স বার করার নিয়ম হচ্ছে, আমি টলারেন্স মার্কে নিচ্ছি না, দরকার নেই আমার টলারেন্স মার্ক। আমরা যখন প্র্যাকটিক্যাল করতাম, প্র্যাকটিক্যালও টলারেন্স মার্ক নিয়ে আমরা কোনো কাজ করতাম না। তো জাস্ট তাহলে এই তিনটের সাহায্যে আমাকে কি করতে হবে, এই ছোট্ট রেজিস্টারটা রেজিস্ট্যান্স বার করতে হবে। তো কি করে বার করবো, জাস্ট নিয়মটা হচ্ছে এরকম, DDM। আমি আমার পরের ব্লগে আবার বলে দিয়েছি, নিয়মটা হচ্ছে এরকম, DDM, দ্যাট মিন্স ডিজিট মাল্টিপ্লায়ার। নিয়মটা হচ্ছে DDM, দ্যাট মিন্স ডিজিট মাল্টিপ্লায়ার। মানে প্রথম যে কালারটা এখানে দেওয়া হচ্ছে, প্রথম কালারটা যে ব্রাউন, প্রথম কালারের যে কোডটা তাকে তুমি ডিজিট হিসাবে না, দ্যাট মিন্স অনলি 1, কোনো চাপ নেই। সেকেন্ড কালার যেটা নেওয়া হচ্ছে, দ্যাট মিন্স অরেঞ্জ, তার কোডটাকেও তুমি ডিজিট হিসাবে নাও, দ্যাট মিন্স 2 বসিয়ে দিলাম। তাহলে গোটা হিসাবটা কি দাঁড়ালো, 12। নাও নেক্সট মাল্টিপ্লায়ার। হোয়াট ইজ মাল্টিপ্লায়ার? মাল্টিপ্লায়ার মানে হচ্ছে ইনটু 10 টু দি পাওয়ার সামথিং, ইনটু 10 টু দি পাওয়ার সামথিং। তাহলে টু দি পাওয়ার সামথিং কে জানে, তাহলে আমি 12 লিখলাম, ইনটু 10 লিখলাম। এবার টু দি পাওয়ার সামথিং এ কে যাবে, টু দি পাওয়ার সামথিং এ যেটা যাবে সেটা হচ্ছে লাস্ট কালারটাকে ব্রাউন, দ্যাট মিন্স ইট উইল বি 12 into 10 to the power 1, that means 12 into 10, that means 120 ohm. তাহলে যে রেজিস্ট্যান্স আমি নিলাম তার ভ্যালুটা কত হচ্ছে, তার ভ্যালু দাঁড়াচ্ছে 120 ohm। এবার একই ঘটনা যদি এমন হয়, যদি এখানে তিনটে কালারের মধ্যে দুটো কালার থাকে, সাপোজ এখানে ব্রাউন আর অরেঞ্জ ছিল, ও সরি অরেঞ্জের কোড এখানে ভুল করেছি, 2 হবে না 3 হবে, কারণ রেডের কোড 2, তার মানে এটা হচ্ছে 13, তাহলে এটা 13, দ্যাট মিন্স 130 ওহম, সরি দ্যাট মিন্স 130 ওহম, তাই তো। এবার সাপোজ যদি এখানে তিনটে কালারের মধ্যে দুটো কালার থাকে, বা যদি আমার ব্রাউন আর অরেঞ্জ থাকতো, তাহলে আমি কি করতাম, যদি ব্রাউন আর অরেঞ্জ থাকতো, ব্রাউনের কোড হচ্ছে 1 আর অরেঞ্জের কোড হচ্ছে 3। যদি আমি বলে দিচ্ছি, যদি ব্রাউন আর অরেঞ্জ থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে যেটা করতাম সেটা হলো, তাহলে নিয়মটা হচ্ছে DDM। তাহলে তিনটে কালারের ক্ষেত্রে উইদাউট টলারেন্স মার্ক DDM, আর দুটো কালারের ক্ষেত্রে, এবং ডিফিনিটলি ব্রাউন অরেঞ্জ থাকলে একটা টলারেন্স মার্ক থাকতেই হবে, নাহলে হবে না, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে DM, দ্যাট মিন্স ফার্স্ট D ফর ডিজিট এন্ড সেকেন্ড M ফর মাল্টিপ্লায়ার। সো ফার্স্ট কালারটাকে ব্রাউন, তাহলে সেটাকে আমরা ডিজিট হিসেবে নিচ্ছি, দ্যাট মিন্স 1, আর সেকেন্ড কালারটাকে অরেঞ্জ, সেটাকে মাল্টিপ্লায়ার হিসেবে নিচ্ছি, মানে কার মাল্টিপ্লায়ার 10, মানে 10 এর কিউব। তাহলে 1 into 10 কিউব কি হচ্ছে, ওহম। This is nothing but 1 kilo ohm. This is nothing but 1 kilo ohm. তাহলে এভাবে কালার কোডের সাহায্যে আমরা যে কোনো রেজিস্ট্যান্স বার করতে পারি। কিন্তু দেখে নাও, কালার কোডের সাহায্যে যে কোনো রেজিস্টারের রেজিস্ট্যান্স আমরা ঠিক এই প্রসেসে বার করতে পারি। আমি আবার কোশ্চেন করছি, এখানে শেষের দিকে দেখো তিনটে টলারেন্স মার্ক, হোয়াইট, সিলভার, গোল্ডেন তিনটে ইউজ করা হয়। হোয়াইটের টলারেন্স পার্সেন্টেজ কত, সিলভারের টলারেন্স পার্সেন্টেজ কত, আর গোল্ডেনের টলারেন্স পার্সেন্টেজ কত, এই তিনটার আনসার আমার চাই। কত হয়, ওকে হাই। তো আজকে আমরা শিখলাম এই চ্যাপ্টারে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস, সিরিজ, প্যারালাল, মিক্সড, ইএমএফ, পোটেনশিয়াল ডিফারেন্স মানে অভ্যন্তরীণ বিভবপথ নষ্ট করে শিখলাম, এবং তার পাশাপাশি দেখলাম রেজিস্ট্যান্স কালার করি বা কালার কোড অফ রেজিস্ট্যান্স দেখলাম।
নেক্সট ভিডিও ব্লগ যেটা থাকবে মানে ডিজিটাল ইলেকট্রিসিটি DC3, সেই ইলেকট্রিসিটি DC3 তেও তোমরা আবার কালার কোডটা দিয়ে শুরু হবে। আমি এটা ইচ্ছা করে করেছি কারণ একবার রিভিশন হয়েছে, রিভাইজ হয়ে যাবে। আরেকবার যদি একবার অবশ্যই পরে এখানে তো দেখবেই, অবশ্যই এখানেও ভালো করে দেখবে, তাহলে মনে থাকবে ব্যাপারটা ভালো হবে। আর আবার আমি আজকে যে প্রশ্নগুলো রেখেছিলাম আমি আরেকবার বলে দিচ্ছি, কমেন্ট বক্সে অবশ্যই চাই। আগের দিন আমি অনেক উত্তর পেয়েছি, ঠিকঠাকই ছিল উত্তরটা, আবার অনেক উত্তর দেওয়া ঠিক মনে করে। যাই হোক ঠিকঠাকই ছিল, খারাপ ছিল না আমার উত্তরই। তো কোশ্চেন আমি আরেকবার বলছি, কোশ্চেনটা হচ্ছে এরকম। প্রথম প্রশ্ন ছিল যে হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বা রিলেশনশিপ বিটুইন ভোল্ট এন্ড স্ট্যান্ড ভোল্ট, এটা প্রশ্ন। এন্ড আজকে যেটা প্রশ্ন ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য টলারেন্স পার্সেন্টেজ অফ দিস থ্রি কালার্স, দ্যাট ইজ হোয়াইট, সিলভার এন্ড গোল্ডেন। এদের তিনজনের টলারেন্স পার্সেন্টেজটা অবশ্যই আমি কমেন্ট বক্সে জানতে চাচ্ছি। এবং আবার বারবার বলছি এখানে যে রেজিস্ট্যান্স কালার কোডিং যখন আমরা কোনো রেজিস্টারের রেজিস্ট্যান্স বার করি তখন আমাদের টলারেন্স মার্কের কোনো দরকার পড়ে না। টলারেন্স বার ছাড়া অন্যান্য কালারগুলো দিয়ে করি, এবং টলারেন্স বারটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে একেবারে রেজিস্টারের লাস্ট প্রান্তে থাকে। তো এইভাবে আমরা কমপ্লিট করি। তো যাই হোক আজকে এটুকুই থাকলো ক্লাস। নেক্সট দিন আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো, কমপ্লিট অন্য টপিক নিয়ে আলোচনা করবো। আবার এটা থাকবে আমি বলে দিচ্ছি, এবং এছাড়াও আর অন্যরকম জিনিস থাকবে, সেল কম্বিনেশন থাকবে। তো যাই হোক আজকে এটুকুই থাকুক। স্টে হ্যাপি, বাড়িতে থাকো সবাই।